সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের রসায়ন অংশ এবং তার সমাধান নিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে স্ক্যান্ডিনিয়াম মৌলের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোন। আমরা জানি এখানে যে n এর মান 3d যেহেতু আছে, n এর মান হবে হলো 3, আর d যেহেতু আছে সুতরাং l এর মান হবে 2। এই বিষয়টা আমরা সবাই অবগত যে এল এর মান যদি 0 হয় তাহলে s অরবিটাল, এল এর মান যদি 1 হয় তাহলে p অরবিটাল, এল এর মান যদি 2 হয় তাহলে সেটা হলো d অরবিটাল এবং 3 হলে সেটা হলো f অরবিটাল। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই একটা অপশনেই n সমান সমান 3 এবং l সমান সমান 2 দেওয়া আছে, যার কারণে অ্যান্সার হবে a। 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপি তে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আমরা একটা বিষয় মনে রাখবো, এনটিপি আর এসটিপির মান কিন্তু ভিন্ন, কিন্তু এই জায়গায় যে অপশনগুলো দেওয়া আছে সেটাতে এসটিপির মান ধরে করলে শুধুমাত্র হয়। এই জায়গায় যদি ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিই তাহলে এখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড। 1 মোল এই ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 100 গ্রাম। আমরা এখানে একটা সূত্র জানি, সেটা হলো কি W ডিভাইডেড বাই M ইকুয়াল টু VL 22.4। W পরিমাণটা দেওয়া আছে সেটা হলো 2.5, M এর পরিমাণ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100, আর আমাদের বের করতে হবে VL, এখানে দেওয়া আছে 22.4। তাহলে VL সমান সমান আমরা লিখতে পারি হলো 2.5 গুণিত 22 এটা হলো 4 ডিভাইডেড বাই আমাদের এখানে আছে হলো 100। তাহলে আমি এইটাকে তুলে দিলাম, এই পয়েন্টটাকে তুলে দিয়ে লিখলাম হলো 10, এই পয়েন্টটাকে তুলে দিয়ে এখানে লিখলাম হলো 10। 25 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলাম, তাহলে 4। এখন উপরে আছে আমাদের এটা হলো 224 আর নিচে আছে 400। এখন আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমাদের পয়েন্ট নিয়ে আসতে হবে। এখন পয়েন্ট দিয়ে যেটা অপশন আছে সেটাই হবে অ্যান্সার, অর্থাৎ প্রথমে পয়েন্ট, মানে অ্যান্সার আসবে হলো কি বি। কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী নয়? তাহলে আমাদের আগে দেখতে হবে কোনগুলো হলো দায়ী। এই জায়গায় সিএফসি, এটা তো অবশ্যই ওজোন স্তরকে ধ্বংসের জন্য দায়ী। কার্বন টেট্রাক্লোরাইড, এটাও ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। আর আমাদের ক্লোরিনকে যদি আমরা ক্লোরিন ফ্রি রেডিকেল কিংবা অক্সিজেন থেকে যদি আমরা অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরি করতে চাই তাহলে আমাদের এই জায়গায় লাগবে হলো ইউভি রে। তার মানে কি এইটাও ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, এটাও ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, এমনকি এটাও ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। তাহলে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় কোনটি? এটা হলো কার্বন মনোক্সাইড। অ্যান্সার হবে কার্বন মনোক্সাইড। কোন বিক্রিয়ায় এনথ্রপির পরিবর্তন সর্বনিম্ন? আমরা জানি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য এই ডেল এইচ এর মানটা হলো ফিক্সড, মাইনাস এটা হলো ক্ষেত্রে 57.3 কিলো জুল, এটা আমরা জানি। এখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য এইটার মান হয়টা বেশি। এরপরে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার কিংবা তীব্র ক্ষার মৃদু অ্যাসিড, এটার জন্য মানটা কম হয় এবং সবচেয়ে কম মান আমরা পাই এটা হলো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, এইখান থেকে আমরা সর্বনিম্ন মানটা পাই। সুতরাং অ্যান্সার হবে বি। এই জায়গায় আরেকটি কথা বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। এই মুহূর্তে সমযোজী এবং সন্নিবিড় বন্ধনের সংখ্যা কত? তাহলে ডাইমার মানে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা, এইখানে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে এইভাবে দেওয়া আছে, এই পাশে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এখানে কি ক্লোরিন, এই পাশে হলো কি ক্লোরিন আর এই পাশে হলো ক্লোরিন। এখন যখন তারা ডাইমার গঠন করবে তখন এই অ্যালুমিনিয়াম তার অষ্টক পূরণ করার জন্য পার্শ্ববর্তী অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে কি করবে? সন্নিবেশ বন্ধন গঠন করবে এবং এই অ্যালুমিনিয়াম তার অষ্টক পূর্ণ করার জন্য পার্শ্ববর্তী ক্লোরিনের সাথে কি করবে? সন্নিবেশ বন্ধন গঠন করবে। তাহলে সন্নিবেশ বন্ধন গঠিত হচ্ছে কয়টা? দুইটা। এবং সমযোজী বন্ধন, এইখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী, এখানে একটা সমযোজী বন্ধন, এই জায়গাতে একটা সমযোজী বন্ধন, এখানে একটা এবং এখানে একটা। তাহলে
এই ডাইমার অণুতে সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কত? 6 এবং 2। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে। তাহলে সংকরণের জন্য আমরা অপশনগুলোতে যদি দেখি তাহলে এখানে আছে 1 2 বিউটাডাইন। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, অর্থাৎ কার্বন সংখ্যা কয়টা? 4টা। যেহেতু বিউটাডাইন কথা বলা হয়েছে, এই কার্বন আর এই কার্বন এর মধ্যে দ্বিবন্ধন আছে। এটা হলো আমার 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, আর এটা হলো 4 নাম্বার কার্বন। আচ্ছা, এখন কার্বনের হাতগুলো যদি আমরা পূর্ণ করি, তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের হাতগুলো ফুলফিল করা আছে। এই কার্বনের মধ্যে 3টা হাত আছে, এখানে আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, আর এই কার্বনের জন্য এখানে একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন এবং এই পাশে একটা হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম। এবার লক্ষ্য করব এখানে কি ধরনের সংকরণ হয়। আমরা জানি যে লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন এর যোগফল যদি হয় 2, তাহলে এর সংকরণ হবে কি sp। যদি 3 হয় তাহলে সেটা হবে sp2, আর যদি 4 হয় তাহলে সেটা হবে কি sp3। তাহলে এই কার্বনের জন্য আমাদের সিগমা বন্ধন, কার্বনের লন পেয়ার ইলেকট্রন থাকে না, তাহলে সিগমা বন্ধন দেখি, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন এবং এখানে একটা সিগমা বন্ধন, সিগমা বন্ধন 3টা, সুতরাং এখানে হবে sp2 সংকরণ। এই জায়গায় এই কার্বনের ক্ষেত্রে এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, সুতরাং এখানে কি হবে sp সংকরণ। এই কার্বনের জন্য এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন এবং এখানে একটা সিগমা বন্ধন, সুতরাং এর মধ্যে সংকরণ হচ্ছে sp2। আর এই কার্বনে আমাদের সিগমা বন্ধন আছে 4টা, সুতরাং এখানে সংকরণ হচ্ছে sp3। অর্থাৎ 1 2 বিউটাডাইন এর মধ্যে কার্বনের একাধিক ধরনের সংকরণ আছে। অ্যান্সার হবে ডি নাম্বার। একটি জটিল যৌগ দেওয়া আছে, এই যৌগের কেন্দ্রীয় মৌল আয়রনের জারণ সংখ্যা আমাদের বের। এই জায়গায় যেহেতু এই অ্যামোনিয়া আছে, এটা বেসিক্যালি অ্যামোনিয়াম আয়ন হিসেবে থাকে, যার কারণে অ্যামোনিয়াম আয়নের জন্য কত? +1। কয়টা আছে? এটা 3টা আছে, যার কারণে আমরা একবারে লিখে দিলাম +3। আর সায়ানাইডের জন্য -1, সায়ানাইড কয়টা আছে? 6টা, যার কারণে আমি এখানে লিখে দিলাম -6। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে আয়রন এর জন্য আমাদের জারণ সংখ্যা হবে প্লাস, এটা হলো 3। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির পিএইচ ও পিওএইচ উভয়ই 7। ফলে অধিক তাপমাত্রায় নিচের কোন সম্পর্কটি সঠিক? এই জায়গাতে পিএইচ প্লাস পিওএইচ এইটা হলো, এটা সমান সমান আমাদের আসে হলো এটার ক্ষেত্রে 14। এখন পানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, অর্থাৎ এই পানিটা এখান থেকে তৈরি হচ্ছে কি, একটা তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর একটা তৈরি হচ্ছে কি হাইড্রোক্সাইড আয়ন। এটা একটা তাপহারী বিক্রিয়া। এই জায়গায় যেহেতু পিএইচ এবং পিওএইচ দুইটাই হলো, এটা হলো কি আমাদের একটা হলো 7 এর চাইতে কম আর একটা হলো 7 এর চাইতে বেশি। এই জায়গাতে আমরা লিখতে পারি পিএইচ ইকুয়াল টু পিওএইচ। এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 14 ডিভাইডেড বাই কি 2, তার মানে কি 7। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি স্কেলটা আঁকি তাহলে এইটা হলো 14 আর লিমিটটা হলো কি মাঝখানে হলো কি 7। এটা হলো নিরপেক্ষ একটা লিমিট। এখন বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধি, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য এটার আমরা মান পাই 1 গুণিতক 10 ইনভার্স কত 14। তাপমাত্রাটাকে যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ তাপমাত্রাটাকে আমি ধরে দিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করে দিছি। এখন যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রাকে আমি বাড়াই তাহলে ডিসোসিয়েশন বা বিয়োজনের পরিমাত্রাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে সেটার মান আমি ধরে নিলাম 10 ইনভার্স, এটা হলো 12, এরকম একটা আমরা মান ধরে নিলাম। তার মানে এইটা বোঝাচ্ছে হলো পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু, আগেটা যেমন 14 ছিল এবারটা হলো কি 12। এখন দুইটার ক্ষেত্রে পিএইচ প্লাস পি ইকুয়াল টু পিওএইচ, এটা সমান সমান আমি ধরতে পারি কি 12। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তার মানে আসছে কত 6। তাহলে তখন আমাদের গ্রাফটা আসবে হলো কি, এটা হলো 0 আর এটার ক্ষেত্রে কত 12, আর মাঝখানের লিমিটটা আসবে হলো কত, এটা হলো 6। এখন পিএইচ এটা হলো কি অবশ্যই কি 6 এর চাইতে কি এটা হলো কম, তার মানে কি 7 এর চাইতে ছোট, আর এটা হলো কি এই 6 এর চাইতে বেশি, তার মানে এটার ক্ষেত্রে পিওএইচ। তাহলে আমাদের যে অপশনগুলো আছে বলা হয়েছে যে
যদি আমি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে নিচের কোন সম্পর্কটা হলো সঠিক হবে? তার মানে পিএইচটা সেই ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে পিএইচ এর ক্ষেত্রে আমাদের আসবে এইটার মান হলো পিএইচ হলো 7.4 ছোট হবে পিওএইচ এর মান, এইটার ক্ষেত্রে আমাদের এই সম্পর্কটা হলো ঠিক আসছে, এই সম্পর্কটা এইটার ক্ষেত্রে ঠিক আসছে। এখন এইটার ক্ষেত্রে আমরা এইটা কথা বলতে পারি যে দেখো এই জন্য দুইটাই কি 7-এর চাইতে কি ছোট হয়েছে, সুতরাং অ্যান্সার হবে এই। নিচের কোন জোড়া যৌগে সমআয়ন প্রভাব হওয়ার জন্য একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হতে হবে আর একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে হবে। এখন এই হাইড্রোজেন সালফাইড এইটার বিয়োজনের পরিমাণ এটা হলো কি মৃদু, তার মানে কি এরকম অবস্থায়, আর এটার ক্ষেত্রে এভাবে লিখতে পারি। আর এখানে হাইড্রোক্লোরিক যে অ্যাসিড আছে এটা হলো কি তীব্রভাবে তড়িৎ বিশ্লেষ্য হয়ে হাইড্রোজেন আয়ন আর তৈরি করবে কি ক্লোরাইড আয়ন। তাহলে অ্যান্সার আসবে এখানে সি নাম্বার। এই জায়গাতে বলা হয়েছে যে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, এখন বিক্রিয়া এটা হলো কি আমাদের কিটোন থেকে আমাদের তৈরি হয়েছে অ্যালকেন। এই বিক্রিয়ার জন্য এইখানে যেটা আছে সেটা হলো আমাদের হলো কার্বনিল মূলক, আর এইটা কনভার্ট হয়েছে কি মিথিলিন মূলক। আমরা জানি ক্লিমেনসন বিজরণে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় এইচসিএল এর উপস্থিতিতে এই কার্বনিল মূলকটা কোন মূলকে কনভার্ট হয়, মিথিলিন মূলকে পরিবর্তন হয়ে তৈরি করে অ্যালকেন। সুতরাং অ্যান্সার হবে হলো বি নাম্বার। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড বিক্রিয়া করে। আর একটা বিষয় আমরা একটু মনে রাখবো, আমাদের এটা যেটা আছে এ নাম্বার অপশনে, এটাকে যদি আমরা গাঠনিক স্ট্রাকচার আকারে লিখি তাহলে এটা হলো কি আমাদের মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটার ক্ষেত্রে ও এইচ, তাহলে এইটার ক্ষেত্রে যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এইটা হলো কি অ্যালডিহাইড, আর এইটুকুকে যদি দেখাই তাহলে এটা হলো কি, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। এটি একাধারে অ্যালডিহাইড হিসেবেও কাজ করে আবার কি কার্বক্সিলিক অ্যাসিডেও হিসেবেও কাজ করে। আমরা জানি ফেলিং দ্রবণ এবং টলেন বিকারকে শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া করে এবং অ্যালডিহাইডের সাথে ফেলিং দ্রবণ বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের একটা লাল অর্ধক্ষেপ তৈরি করে। সুতরাং অ্যান্সার হবে এ। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে যে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের পিপিএম ইকুয়াল টু আমরা জানি যে এটা হলো এস তারপরে এম গুণিতক 10 টু দি পাওয়ার 3। এখন এই জায়গাতে এই এস সমান সমান আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই ভি এল গুণিতক কি এম আর গুণিতক 10 টু দি পাওয়ার 3। এখন এই জায়গাতে উপরে আছে হলো এম, এই এম আর এই এম কেটে গেল, তাহলে এখানে থাকলো কি উপরে থাকলো হলো ডাব্লিউ আর নিচে হলো ভি এল আর এই পাশে আছে হলো 10 টু দি পাওয়ার 3। ডাব্লিউর মানটা যদি আমরা বসিয়ে দিই, ডাব্লিউর মানটা দেওয়া আছে এটা হলো কি পয়েন্ট, এটা হলো কি 5, আর আয়তনটা মিলিলিটার আছে, আমরা যদি লিটারে কনভার্ট করে নিই তার মানে কি 0.1 এইটা, আর এখানে আছে 10 টু দি পাওয়ার কত 3। এইটা আর এইটা যদি উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে এটা হলো 5000 ppm। সুতরাং অ্যান্সার হবে ডি। এখানে বেশ কিছু যৌগ দেওয়া আছে এবং বলা হয়েছে ক্ষার ধর্মে প্রদর্শনের ক্রম। এটা অ্যামিন সমূহ, অ্যামিনের ক্ষেত্রে আমরা একটা মান মনে রাখি, এটা হলো 213। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারত্ব সবচেয়ে বেশি, তারপরে কি 1 ডিগ্রি অ্যামিন, তারপরে এটা হলো কি 3 ডিগ্রি অ্যামিন, তারপরে আছে হলো অ্যামোনিয়া এবং সবার শেষে আমরা লিখতে পারি এইটার ক্ষেত্রে এইটা হলো অ্যানিলিন, এটাকে আমরা লিখতে পারি। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হলো কি ফার্স্টে হলো কি 2 ডিগ্রি অ্যামিন, তারপরে এটা কি 1 ডিগ্রি অ্যামিন, তারপরে 3 ডিগ্রি যেহেতু নাই সুতরাং আমাদের এটা হলো আবার অ্যামোনিয়া। অ্যান্সার আসবে বি। এখানে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? তাহলে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি ক্যালসিয়াম 2+ আয়ন, এইটা দুইটা ইলেকট্রন
গ্রহণ করে ক্যালসিয়ামে পরিণত হয়, 1 মোল ক্যালসিয়ামে পরিণত হয়। 1 মোল ক্যালসিয়াম সমান আমরা জানি হলো 40 গ্রাম। এখানে দুইটা ইলেকট্রন মানে কি 2 ফ্যারাডের জন্য আমরা পাচ্ছি কত ক্যালসিয়াম 40 গ্রাম। তাহলে 1 ফ্যারাডের জন্য আমি কত পাবো, তাহলে 40 ডিভাইডেড বাই কত 2, তার মানে কত, এটা হলো কি 20 গ্রাম। অ্যান্সার আসবে হলো 20 গ্রাম, এ নাম্বার অপশন। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয় তবে দ্রাব্যতার গুণাঙ্কের মান অর্থাৎ কেএসপি এর মান জানতে চাইছে। আমাদের একটা সূত্র আমরা জানি, কেএসপি ইকুয়াল টু এক্স এর উপরে এক্স, ওয়াই এর উপরে ওয়াই, আর এস এর উপরে এক্স প্লাস ওয়াই। এখানে এসটা হলো কি প্রথমের, এইটার হলো এইটা, আর ওয়াইটা হলো এইটা। এটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি এ এক্স, তারপরে এটা হলো কি বি ওয়াই, তার মানে এখানে কিছু নেই মানে কি 1, তাহলে এক্স এর মানটা কত 1, তার মানে কি 1 এর উপরে 1, আর ওয়াইটা হলো কি এখানে 3, তার মানে 3 এর উপরে 3, আর এস এর উপরে 1 প্লাস 3। তাহলে এই জায়গায় আমাদের আসবে এটা হলো 27 এস টু দি পাওয়ার কত 4। সুতরাং অ্যান্সার হবে ডি। এবার লিখিত অংশের প্রশ্নগুলো আমরা দেখে নিব। এখানে বলা হয়েছে ইলেকট্রন আসক্তি কি। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ। সুন্দর একটি প্রশ্ন, এটা ঢাকা বোর্ড সম্ভবত 23 সালে এই প্রশ্নটি এসেছিল। এইটা আবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছে। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তিটা হলো যে কোনো একটা মৌল, সেই মৌলটা হবে কোনো মৌলের এই গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল, এই 1 মোল পরমাণু থেকে, এই 1 মোল পরমাণুতে অসীম দূরত্বে থেকে 1 মোল ইলেকট্রন নিয়ে এসে এই জায়গায় জায়গা করে দিয়ে কয় মোল ইলেকট্রন 1 মোল ইলেকট্রন নিয়ে এসে 1 মোল এই জায়গাতে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির সংখ্যাটা আমরা খুব সহজে পেরে যাব। এখন বলা হয়েছে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি, একক ইলেকট্রন আসক্তিটা হলো নেগেটিভ, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ। কেন? একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নের সাথে 1 মোল ইলেকট্রন সংযোগের ফলে যে শক্তি পরিবর্তন ঘটে তা ওই মোলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এইখানে আমাদের একক ঋণাত্মক চার্জ যুক্ত একটা আয়ন আছে, এর সাথে আমরা 1 মোল ইলেকট্রন দিয়ে যেটা হয় সেটার ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো হলো কি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এখন এই প্রক্রিয়ায় কোনো শক্তি নির্গত হবে না, বরং শক্তি আরো কি প্রদান করতে হবে। কারণটা কি? একটি নেগেটিভ আয়নের নিকট অপর একটি নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন আনতে বিকর্ষণ এড়াতে কিছু পরিমাণ কাজ করতে হয়। তাই অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি কি ঋণাত্মক হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি হবে ধনাত্মক হবে। এখানে আমরা যদি এই বিক্রিয়াটা একটু দেখি, লক্ষ্য করি, তাহলে অক্সিজেন এর সাথে একটা ইলেকট্রন নেওয়া হলো, যার কারণে অক্সিজেন আয়ন হয়ে গেল। এটা হলো প্রথম ইলেকট্রন আসক্তি, তার মানটা কিন্তু মাইনাস। এই জায়গায় নেগেটিভ আয়ন এর সাথে যদি আবার একটা নেগেটিভ ইলেকট্রনকে এই জায়গায় স্থান দেওয়া হয় তাহলে বিকর্ষণ এড়াতে কিছু পরিমাণ শক্তি কি হয় খরচ হয়ে যায়, যার কারণে এটা হলো কি প্লাস। এখন এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমরা দেখতে পাই যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান কি হয় ধনাত্মক হয়। এখানে 1 নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে এবং 1 নম্বরে এ আর বি এই দুইটা মিলে প্রশ্নর নাম্বার হলো 2.5। এখানে তো আছে অ্যামোনিয়া, আর এইখানে দেওয়া আছে আরেকটি যৌগ দেওয়া আছে এবং এই যৌগে বলা হয়েছে যে সংকরায়ন প্রকৃতি এবং বন্ধন কোণের এই তুলনা করতে। এখন অ্যামোনিয়ার মধ্যে আমরা জানি কি ধরনের বন্ধন আছে, এইটার ক্ষেত্রে কি ধরনের সংকরণ আছে। এই সংকরণের জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হলো কি হাফ, এটা হলো হাইব্রিডাইজেশন ইকুয়াল টু হাফ, এটা হলো কি ভি। ভি মানে বোঝাচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন, আর ভি এই এম মানে বোঝাচ্ছে মনোভ্যালেন্ট অর্থাৎ যাদের যোজনী এক। এইটার ক্ষেত্রে সি আর ক্যাটায়ন, আর এটা হলো কি অ্যানায়ন। যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই সুতরাং এই দুটোকে আমরা বাদ দিতে পারি। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের হাফ ভ্যালেন্ট যোজ্যতা স্তরে নাইট্রোজেন কত নম্বর গ্রুপে অবস্থিত? নাইট্রোজেন 5 নম্বর গ্রুপে অবস্থিত, যার কারণে আমরা দিয়ে দিলাম 5। এখানে যাদের যোজনী এক এরকম পরমাণু বা মৌল কয়টা আছে? এটা হলো কয়টা আছে 3টা। তাহলে আমি যদি এটা করি তাহলে যদি হয় 4, যদি 4 হয় তাহলে এটার ক্ষেত্রে কি ধরনের সংকরণ হবে? এটার ক্ষেত্রে sp3 এটা সংকরণ হবে। আর এইটার ক্ষেত্রেও আমরা যদি দেখি, এইটার ক্ষেত্রে যদি আমাদের H ইকুয়াল টু হাফ একই সূত্র যদি আমরা বসাই দিই, এটা কত নম্বর যোজ্য স্যার 3 নম্বরে। আর এখানে যোজনী মনোভ্যালেন্ট যাদের যোজনী এক এরকম
এই পরমাণু কয়টা আছে 3টা, তার মানে কি এখানে আমাদের আসলো কত, এটা 3। এটার জন্য আমাদের এটা সংকরণ হবে কি sp2 সংকরণ। এখন এইটার মধ্যে কার্বনের মধ্যে নাইট্রোজেনের মধ্যে লন পেয়ার ইলেকট্রন আছে, এই লন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এদের বন্ধন কোণ হয় কত, এদের হয় হলো 107 ডিগ্রি। আর এখানে যখন এই বোরনের মধ্যে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই এবং এদের সংকরণটা কি sp2 সংকরণ, সুতরাং এইটার বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। এবং এইটার আকৃতি কি, এটা হলো ত্রিভুজীয় পিরামিড আকৃতির, এটা হলো ত্রিভুজীয় পিরামিড আকৃতির, পিরামিড আকৃতির। আর এইটার ক্ষেত্রে হবে সমতুলীয় ত্রিভুজ আকৃতি, সমতুলীয় ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি। এখন এটা হলো কি, এইটার জন্য এটা আমাদের যে ভ্যাসপার তত্ত্ব আছে, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এটা হলো ভ্যাসপার তত্ত্বের 1 নম্বর তত্ত্বটা মেনে চলে, আর এইটা ভ্যাসপার তত্ত্বের 2 নম্বর তত্ত্বটা মেনে চলে। এইভাবে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। এবার 2 নাম্বার প্রশ্নটা আমরা লক্ষ্য করব। এখানে বলা হয়েছে বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটার এই ল প্রেসার হাই টেম্পারেচার অর্থাৎ এলপিএইচটি, বা আমরা বলতে পারি যে এটার ক্ষেত্রে কি নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় এটার ক্ষেত্রে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। একই তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়া এর আচরণ কার্বন ডাই অক্সাইড এর তুলনায় আদর্শ আবর্তন থেকে বিচ্যুতি করার কারণটা কি। আমরা এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর এখানে আছে হলো অ্যামোনিয়া। কার্বন ডাই অক্সাইডের এইখানে ভরটা কি, আণবিক ভর কত, এটার ক্ষেত্রে 44, আর এটার ক্ষেত্রে আমাদের আসে নাইট্রোজেনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আসে আমাদের নাইট্রোজেনের জন্য 14 আর 3, এটা হলো কি 17। এখন যার আণবিক ভর বেশি সেইটার এটা হলো বিচ্যুত হওয়ার, অর্থাৎ তাপমাত্রা এবং একই তাপমাত্রা এবং চাপ রাখি, তাহলে যার আণবিক ভর বেশি সেইটার বিচ্যুত হওয়ার সম্ভাবনা একটু বেশি ছিল। কিন্তু এই জায়গায় একটু খেয়াল করার চেষ্টা করব, এটা হলো কি একক অণু হিসেবে, কার্বন ডাই অক্সাইড একটা একক অণু হিসেবে কাজ করে এবং এর আকৃতি হলো সরলরৈখিক। এইটার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন, এই হাইড্রোজেন বন্ধন এটা কাজ করে, যার কারণে এইটার বিচ্যুত হওয়ার প্রবণতা, আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হওয়ার প্রবণতা এইটার ক্ষেত্রে কি হবে বেশি। এখন প্রশ্নটা একটু লক্ষ্য করি, একই তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়ার আচরণ এই কার্বন ডাই অক্সাইডের তুলনায় আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হওয়ার কারণটা হলো কি, এইটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে বলে এদের বিচ্যুতির পরিমাণটা এটা হলো আদর্শ গ্যাস থেকে বেশি। এভাবে লিখলে আশা করা যায় হয়ে যাবে। এইটার ক্ষেত্রে আরেকটা, যেহেতু এইটা 2টা প্রশ্ন, 2 নম্বরে যে 2টা প্রশ্ন আছে, এ আর বি 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্ন মিলে এটা হলো কি 2.5 মার্কস। এবার এখানে সুন্দর প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে কি একটা কোষ ডায়াগ্রাম দেওয়া আছে, এই কোষ ডায়াগ্রাম দেওয়া আছে এবং এই সেলের লবণ সেতু হিসেবে কোনটা আমরা ব্যবহার করতে পারবো। লবণ সেতু হিসেবে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে। এখন লবণ সেতু হিসেবে এই কোষ ডায়াগ্রামের জন্য লবণ সেতু হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো কি, লবণ সেতুর কাজটা হলো কি উভয় দিকের আয়নের কি করা, সমতা করা এবং কোষ প্রবাহটা যাতে বাধাগ্রস্ত না হয়। এখন আমাদের এই ডায়াগ্রামটা দেখতে হবে, যদি আমরা এখানে লেড নিই তাহলে লেড এসে এই লেড আয়ন এইটার অর্থাৎ পটাশিয়াম সালফেটের এই সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লেড সালফেটের একটা অর্ধক্ষেপ তৈরি করবে। একটা যখন অর্ধক্ষেপ তৈরি হবে তখন এটা কিন্তু আর লবণ সেতু হিসেবে কাজ করবে না। এবার পরেরটা দেখি, এই জায়গাতে আছে পটাশিয়াম ক্লোরাইড। এখন যদি আমি পটাশিয়াম ক্লোরাইডটাকে লবণ সেতু হিসেবে ব্যবহার করি তাহলে এই জায়গায় সিলভার আয়ন এসে এই লবণ সেতুর ক্লোরাইড আয়নের সাথে মিলে এই সিলভার ক্লোরাইডের একটা হলো কি সলিড সাদা অর্ধক্ষেপ তৈরি করবে। তখন কিন্তু এটা লবণ সেতু হিসেবে কাজ করবে না এবং লবণ সেতুর যে উদ্দেশ্য উভয় দিকের যে অ্যানোড এবং ক্যাথোডের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ এটা হলো অটল রাখা, সেটা কিন্তু কাজ করবে না। সুতরাং এই দুইটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে ব্যবহার করতে পারবো কি, লবণ সেতু হিসেবে এইটা। 3 নং প্রশ্নটি আমরা দেখে নিব। এখানে বলা হয়েছে নিম্নলিখিত বিক্রিয়াগুলোতে উৎপন্ন মুখ্য যৌগ সমূহের
অর্থাৎ এ বি এবং সি এর সংকেত লিখতে হবে এবং বিক্রিয়াটা পূর্ণ না করলে আমরা সংকেতগুলো লিখতে পারবো না। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন আমরা এই অ্যামোনিয়ার বিক্রিয়া করাবো তখন আমাদের যেটা তৈরি হবে সেটা হলো, এইটার ক্ষেত্রে তৈরি হবে এটা ইথানামাইড। এই ইথানামাইডকে যদি আমরা ব্রোমিন এবং একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাই তাহলে এই বিক্রিয়াটা হবে কি হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া যেটা তৈরি হবে সেটা হলো কি, এটা হলো মিথাইল অ্যামিন তৈরি হবে, মিথাইল অ্যামিন। এখন মিথাইল অ্যামিনের সাথে যদি আমরা ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এই বিক্রিয়াকে বলবো আমরা হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া, এই কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে আমরা ক্লোরোফর্ম এবং অ্যামিন শনাক্তকরণ করতে পারি। যদি আমরা এইখানে এই ক্লোরোফর্ম আর হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো অ্যালকোহলীয় অবস্থায় যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের এখানে তৈরি হয় মিথাইল আইসোসায়ানাইড তৈরি হবে। এখানে মিথাইল আইসোসায়ানাইড তৈরি হবে। এই জায়গায় যেটা তৈরি হবে সেটা হলো কি মিথাইল আইসোসায়ানাইড তৈরি হবে। আর এক্সট্রা ভাবে তৈরি হবে কি পটাশিয়াম ক্লোরাইড, আর তৈরি হবে হলো পানি। তাহলে আমাদের এই যৌগটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইথানামাইড। বি যৌগটা হচ্ছে কি মিথাইল অ্যামিন এবং সি যৌগটা হচ্ছে কি, এটাকে আমরা বলি যে মিথাইল আইসোসায়ানাইড। এটা হলো মিথাইল আইসোসায়ানাইড। 3 নম্বরের আরেকটি প্রশ্ন বলা হয়েছে, খুবই সহজ একটি প্রশ্ন, অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পরীক্ষামূলকভাবে কিভাবে পার্থক্য করা যাবে। আমরা একটু খেয়াল করি, এইটা হলো আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহলের মধ্যে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট যোগ করি তাহলে এটার ক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট এটা হলো যোগ করে দিই তাহলে আমাদের এখানে একটা যেটা তৈরি হবে, একটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে, আবার তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর তৈরি হবে হলো পানি। এই কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে চলে যাবে এবং এই কার্বন ডাই অক্সাইড এই চুনের পানিটাকে কি করবে, এটা হলো ঘোলা করবে, চুনের পানিকে ঘোলা করে তৈরি করবে হলো ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, আর তৈরি করবে হলো কি পানি। এই বিক্রিয়া দ্বারা আমরা শনাক্তকরণ করতে পারি। জাল কারেন্সি নোট শনাক্তকরণের ইউভি রশ্মির ভূমিকা ব্যাখ্যা করো। আমরা জানি ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা হলো কি 100 থেকে 10 থেকে 380 ন্যানোমিটার। ইউভিটা হলো কি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এবং বৃহৎ কম্পাঙ্ক বিশিষ্ট রশ্মি। আর টাকার মধ্যে যেটা ব্যবহার করা হয়, টাকার মধ্যে যেগুলো ব্যবহার করা হয় সেটা হলো কি এই টাকাতে, এইটার মধ্যে ব্যবহার করা হয় হলো ফসফর, এইসব জায়গাগুলোতে ফসফর থাকে। এখন যদি আমরা ইউভি রশ্মি এই ফসফরের উপরে ফেলি তখন কি করবে, এই ফসফরটা এই তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, এই তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং ক্ষুদ্র কম্পাঙ্ক বিশিষ্ট একটা রশ্মি অর্থাৎ দৃশ্যমান অঞ্চলের আলো আমাদের মাঝে কি করবে, বিকিরণ করবে, ফলে আমরা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাবো। যদি আসল টাকার উপর ইউভি রশ্মি ফেলা হয় তাহলে আমরা দৃশ্যমান অঞ্চলের বৈশিষ্ট্যপূর্ণ আলো দেখতে পাবো। এটা দেখে আমরা বলতে পারবো যে এটা হলো আসল টাকা না নকল টাকা। নকল টাকার মধ্যে যদি ইউভি রশ্মি ফেলা হয় তাহলে আমরা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাবো না। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি তৈরি সম্পর্কিত বিক্রিয়াগুলো লিখো। অ্যাসিড বৃষ্টি পরিবেশে অধ্যক্ষকোণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর কম হলে ওই বৃষ্টিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি তৈরির জন্য যে সকল অক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোর মধ্যে হচ্ছে একটা হলো SOX, আরেকটা হলো NOx। SOX এর মধ্যে আছে সালফার ডাই অক্সাইড, আরেকটা আছে সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড এর সাথে যদি আমি পানির বিক্রিয়া করাই তাহলে তৈরি হয় কি সালফিউরাস, আর এইটার সাথে যদি পানির বিক্রিয়া করাই তাহলে যেটা হয় সেটা হলো কি সালফিউরিক অ্যাসিড। আর SOX এটা হলো কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পানি এবং পরিবেশের মধ্যে যে অক্সিজেন আছে সেটা মিলে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। এইটা হলো অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত বিক্রিয়া। আশা করছি তোমরা যেগুলো আলোচনা করেছি প্রশ্নগুলো সবগুলো বুঝতে পেরেছো। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য